আমরা কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ দেখতেছিলাম। তো কমপ্লিমেন্ট সিস্টেমের প্রথম কাজটা বলছিলাম যে অপশনাইজেশন, তাই না? আচ্ছা, এই অপশনাইজেশন আসলে কি জিনিস? যে আমাদের যখন প্রতিরক্ষা স্টার্ট হয়ে যাবে তখন অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনকে ফেগোসাইটোসিসের জন্য কি করবে, সক্রিয় করবে। তার মানে অপশনাইজেশন কি? যে আমাদের যে অ্যান্টিবডি আছে এটা কি করবে, অ্যান্টিজেনকে অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিস করার জন্য কি করবে, ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিসের জন্য মানে বক্ষণ করার জন্য কি হবে, সক্রিয় হবে। বোঝা গেছে? সক্রিয় সক্রিয় ওকে। কমপ্লিমেন্ট সিস্টেম কি করবে, অ্যান্টিবডিকে সক্রিয় করবে। কেন? যাতে অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বক্ষণ করতে পারে। ওকে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমাদের জাস্ট এখানে জানা লাগবে কমপ্লিমেন্ট সিস্টেমের কাজগুলোর নামগুলা জাস্ট। হ্যাঁ, যদি তোমাকে অপশন দিয়ে বলে নিচের কোনটি কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ নয়, তোমাকে অনেকগুলো কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ দিবে আর একটা অন্য কিছুর কাজ দিয়ে দিবে। তোমার কোনটা নয় বললে, যেটা কাজ নয় ওইটাই দেখাইতে হবে আর কি। আচ্ছা, অপশনাইজেশন। এরপর হচ্ছে ক্যামোটেক্সিস। ক্যামোটেক্সিস, দেখো কেমো মানে হচ্ছে এখানে কেমিক্যালকে বোঝাচ্ছে, রাসায়নিক পদার্থ, আর টেক্সিস মানে হচ্ছে চলনকে বোঝাচ্ছে। তার মানে রাসায়নিক পদার্থের দিকে যেটা চলন হবে সেটা হচ্ছে কেমোটেক্সিস। এরপর হচ্ছে কুশ লাইসিস। লাইসিস মানে হচ্ছে বাঙন, আর কোষ মানে তো বুঝতেছো কোষই, তাহলে হচ্ছে কোষের বাঙন ঘটবে। আচ্ছা, বাঙন ঘটানোর পরে কি করবে, এরপর হচ্ছে ক্লাম্পিং। এরপরে কি হবে, এগুলো ক্ল্যাম্পিং করার পরে সবগুলা স্তূপ স্তূপ আকারে জমা হবে। তাহলে এটাকে বলবো স্তূপীকরণ, তাই না? স্তূপীকরণ। স্তূপীকরণের ইংলিশ কি বলতো? এগ্লুটিনেশন। এগ্লুটিনেশন, এটা হচ্ছে স্তূপীকরণের ইংলিশ। ঠিক আছে। এরপরে কি হবে, ফলে ভাইরাস যেটার বিরুদ্ধে কাজ করবে সেটা হচ্ছে প্রশমন হয়ে যাবে, তাই না? আচ্ছা, প্রশমন। আচ্ছা, আরো কি করতে পারে তোমার এই কমপ্লিমেন্ট সিস্টেম? এটা করতে পারে হচ্ছে আমাদের যে মাস্ট সেল আছে, এই মাস্ট সেল এটাকে সক্রিয় করতে পারে, বেসোফিলকে সক্রিয় করতে পারে, বেসোফিলকে সক্রিয় করতে পারে। তাহলে এগুলো হচ্ছে মেইনলি কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ কি কি আমরা বুঝলাম। এই কমপ্লিমেন্ট সিস্টেমের কাজগুলা জাস্ট তোমাকে নামগুলা জানা লাগবে। ঠিক আছে, এগুলা কোথায় কি হয় এটা অ্যাডমিশনে লাগবে না, শুধু লাগবে কি নামগুলা জানা লাগবে। ওকে, একবার শুনে নিয়েছো তাইলে হয়ে গেছে। এখন চলো আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি কি পড়ছিলাম। প্রথম পড়ছিলাম কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে এখন আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম নিয়ে শেষ। এখন আমাদেরকে পড়তে হবে ইন্টারফেরন নিয়ে। চলো আমরা একটু ইন্টারফেরন নিয়ে কথাবার্তা বলি। ইন্টারফেরন ইন্টার ইন্টারফেরন আচ্ছা, ইন্টারফেরন কি? ইন্টারফেরন আসলে তোমাকে ইন্টারফেরন বললে ইন্টারফেরন কি দ্বারা গঠিত এই কথাটা চলে আসবে। তাহলে বলবা এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন ধর্মী। গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে গ্লুকোজ এবং প্রোটিন দ্বারা তৈরি, তাই না? তার মানে ইন্টারফেরনের বৈশিষ্ট্য কি, এটা একটা গ্লাইকোপ্রোটিন ধর্মী। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন্টারফেরন তাহলে কে আবিষ্কার করছে? ইন্টারফেরন আবিষ্কার করছেন বিজ্ঞানী লিন্ডারম্যান। কে? বিজ্ঞানী লিন্ডারম্যান। এবং হচ্ছে আমাদের অ্যালেক আইজাক। অ্যালেক আইজ্যাক। তো এইটাও অনেকের মনে থাকে না, মনে রাখার সিস্টেম কি? দেখো ইন্টারফেরন শুরু হয় আই দিয়ে, লিন্ডারম্যানে দেখো আই আছে, আইজাকে দেখো আই আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে আমাদের এই ইন্টারফেরনটা আছে, এটার আণবিক ওজনটাও আমাদেরকে একটু পড়তে হয়। এই আণবিক ওজন হচ্ছে কত? এই আণবিক ওজন হচ্ছে 20 থেকে 30 কিলো ডাল্টন। 20 থেকে 30,000 ডাল্টন। ঠিক আছে, 20 থেকে 30,000 ডাল্টন। 20 থেকে 30,000 ডাল্টন। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমার জানতে হবে এটা আসলে এই যে আমাদের ইন্টারফেরন এটা আসলে মেনলি তৈরি হয় কোথা থেকে। এটা তৈরি হয় হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট, ডাব্লিউবিসি, ফাইব্রোব্লাস্ট এই জায়গা থেকে তৈরি হয়। কোথা থেকে বলো, কোথা থেকে তৈরি হয়? টি লিম্ফোসাইট থেকে, টি লিম্ফোসাইট থেকে, ডাব্লিউবিসি থেকে, আর হচ্ছে কোথা থেকে, ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট, টি লিম্ফোসাইট, ডাব্লিউবিসি,
ফাইব্রোব্লাস্ট থেকে তৈরি হয় কি বলতো আমাদের ইন্টারফেরন। ইন্টারফেরন নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে কোথায় বলতো, বিস্তারিত আলোচনা আছে হচ্ছে তোমাদের বোটানির 11 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে জীব প্রযুক্তি। ওই জায়গায় ইন্টারফেরন নিয়ে অনেক কিছু করতে হয়। তাহলে দেখো এই যে ইন্টারফেরন আছে, এটা হচ্ছে এখন তাহলে আমাদের এটার বেনিফিট কি, আসলে এটা কোথায় ইউজ করা হয়, তো এটা বর্তমানে কোথায় ইউজ করা হয় বলো। বর্তমানে বর্তমানে হেপাটাইটিস হেপা বর্তমানে হেপাটাইটিসের চিকিৎসায় হেপাটাইটিসের চিকিৎসায় কি ইউজ করা হয় বলতো, হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। বুঝা গেছে? তাহলে এতটুকু যদি আমরা পারি তাহলে হচ্ছে আমাদের এখন ইন্টারফেরন শেষ। তাহলে আমরা বলছিলাম আমাদের এই জায়গায় আমরা দেখছিলাম হচ্ছে কি, আমরা দেখছিলাম হচ্ছে আমাদের কৈফেগি মারঞ্জরের ফলাপ, এর মধ্যে আমাদের এখন কই শেষ, মানে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম এবং হচ্ছে ইন্টারফেরন শেষ। এখন আমাদের লাগবে হচ্ছে ফেগুসাইড। চলো আমরা ফেগুসাইড নিয়ে কথা বলি। আর তোমরা জানো ফেগুসাইড হচ্ছে তোমার কি নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট। চলো তাহলে আমরা এখন পড়ব হচ্ছে আমাদের ফেগোসাইট। ফেগোসাইট আচ্ছা, এই যে আমাদের ফ্যাগোসাইট করে কে কে বলছিলাম বলো। আমাদের ফ্যাগোসাইট করে হচ্ছে তোমার একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। আচ্ছা, এই যে মনোসাইট এটা পরবর্তীতে হয়ে টিস্যুর মধ্যে যখন এটা 5 গুণ বড় হয়ে কি গঠন করে, আকারে বড় হয়ে কি গঠন করে, ম্যাক্রোফ্যাজ গঠন করে। কি গঠন করে বলো, এটা ম্যাক্রোফ্যাজ হিসাবে গঠিত হয়। তাহলে চলো এই ফেগোসাইট সম্পর্কে, ফেগোসাইটটা কিভাবে হয়, ফেগোসাইটের এই যে দুইটা কোষ আছে এগুলো সম্পর্কে জানা লাগবে, তাই না? আচ্ছা চলো আমরা একটা চার্টের মাধ্যমে এটা পড়ি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে চার্টের প্রথমে দিয়ে আমরা বিষয়, মানে কোন বিষয়ের ভিত্তিতে আমরা এদেরকে ভাগ করতেছি এটা। তাহলে প্রথম দিলাম বিষয়, তাহলে একটা আছে আমার নিউট্রোফিল আরেকটা আছে হচ্ছে আমার মনোসাইটটা পরবর্তীতে বড় হয় কি হয়, ম্যাক্রোফেজ, তাই না? ওকে, তাহলে হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমাদের নিউট্রোফিল নামটা দেখলেই এই যে ফিল, তার মানে কিছু একটা ফিল করার ব্যাপার চলে আসে। সেটা হচ্ছে আমরা বলি এই দুইটার মধ্যে দানাদার এবং অদানাদারকে, দানাদারের ভিতরে যদি বলি তাহলে দানাদার কোনটা, এই যে দানা এটা কি দানাদার, ইয়েস নিউট্রোফিল দানাদার। কিভাবে বুঝলাম, এদের নামের শেষে ফিল আছে, তার মানে কিছু একটা ফিল করা যায়। এটা আমরা আরো জানি ডাব্লিউবিসি ছিল, ডাব্লিউবিসির মধ্যে কিছু ছিল অ্যাগ্রানুলোসাইট এবং কিছু ছিল গ্রানালোসাইট। গ্রানালো মানে হচ্ছে তোমার দানাযুক্ত, তাই না? আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে অদানাদার, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে দেখো গ্রানুলোসাইট ছিল কি কি, যেগুলো শেষে ফিল ছিল এগুলা কি কি ছিল বলো। আমাদের ছিল হচ্ছে বেসোফিল ছিল, ইওসিনোফিল ছিল এবং হচ্ছে নিউট্রোফিল ছিল। আর অ্যাগ্রানুলোসাইট কি কি ছিল, লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট ছিল, তাই না? লিম্ফোসাইট ছিল এবং মনোসাইট ছিল। আর আমাদের ফিল যেগুলো ছিল এগুলো হচ্ছে গ্রানুলোসাইট ছিল। ওকে, তাহলে হচ্ছে আমরা জানি নিউট্রোফিল হচ্ছে কি, নিউট্রোফিল হচ্ছে দানাদার। ওকে, তাহলে দানাদার এই দিকে যদি আমরা হচ্ছে এইখানে যদি হচ্ছে ডিফারেন্স করি তাহলে নিউট্রোফিল তো অবশ্যই দানাদার হবে। আর ম্যাক্রোফেজ কি দানাদার হবে না, দানাদার না। কেন, ম্যাক্রোফেজ কিন্তু আলটিমেটলি মনোসাইডের কথাই বলতেছি, বড় হয়ে তো মনোসাইডই তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিয়াস কেমন, নিউট্রোফিলের নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। আর ম্যাক্রোফেজের নিউক্লিয়াস হচ্ছে বৃক্ষ আকৃতির, কিসের মতো, কিডনির মতো। এটা মেইনলি হচ্ছে কার, মনোসাইডের বৈশিষ্ট্যগুলো পড়তেছি বলতে গেলে। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখছিলাম যে এর আগে দেখছিলাম যে গ্রাসকৃত ব্যাকটেরিয়া কে কয়টা ব্যাকটেরিয়াকে বক্ষণ করতে পারে, তাই না?
গ্রাসকৃত ব্যাকটেরিয়া। তাহলে হচ্ছে দেখো আমাদের নিউট্রোফিল কয়টা ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে? 3 থেকে 20টি। আর ম্যাক্রোফেজ ছিল 100টি। ওকে, আচ্ছা। এরপরে দেখো সোলার ব্যাগ কেমন ছিল। চলো সোলার ব্যাগ কেমন। সোলার ব্যাগ হচ্ছে দুইটারই সেম, দুইটাই যেহেতু ডাব্লিউবিসির প্রোডাক্ট, তাই না? তাহলে হচ্ছে 40 মাইক্রোমিটার পার মিনিট, এটাও তাহলে কত? 40 মাইক্রোমিটার পার মিনিট। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আয়ুষ্কাল কেমন, মানে কতদিন বাঁচবে আয়ুষ্কাল। এই যে আমাদের যে নিউট্রোফিল আছে এটার আয়ুষ্কাল হচ্ছে মোটামুটি হয় হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন। 12 ঘন্টা থেকে কয়দিন? 3 দিন। আর আমাদের যে ম্যাক্রোফেজ বা মনোসাইট আছে এটার হয় হচ্ছে 2 থেকে 5 দিন, 2 থেকে 5 ডে। ওকে, আচ্ছা। এরপর আমরা দেখবো হচ্ছে এরা ফেগোসাইটোসিস করে কয়টা প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে প্রক্রিয়া কয়টা দেখি। প্রক্রিয়া, তাহলে এরা হচ্ছে এই যে আমাদের নিউট্রোফিল আছে এটা 3 প্রক্রিয়ায় ফেগোসাইটোসিস করতে পারে, মানে 3 প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করতে পারে। একটা হচ্ছে ফেগোসাইটোসিস, এটা তো অবশ্যই করবে ফেগোসাইটোসিস। 2 নাম্বার হচ্ছে একটা হচ্ছে ফেগোসাইটোসিস, 2 নাম্বার হচ্ছে ভৌত প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া। আর আমাদের 3 নাম্বার হচ্ছে তোমার প্রোটিওলাইটিক এনজাইমের সাহায্যে, প্রোটিওলাইটিক এনজাইমের সাহায্যে, প্রোটিওলাইটিক এনজাইমের সাহায্যে, প্রোটিওলাইটিক এনজাইমের সাহায্যে। আর আমাদের যে ম্যাক্রোফেজ কিংবা হচ্ছে আমরা মনোসাইটের কথা বলছি, এরা এদের ক্ষেত্রে জাস্ট ব্যতিক্রম হচ্ছে দেখো এখানে প্রোটিওলাইটিক এনজাইম যেটা আছে শুধু এইটা হবে না, বাকি দুইটার মাধ্যমে ও কি করতে পারে, বাকি দুইটার মাধ্যমে, তার মানে এই দুইটা হচ্ছে মনোসাইটের প্রক্রিয়া। এ হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে যে জীবাণু বক্ষণ করার প্রসেস সেটা ওর কাছে নাই। ওকে, আচ্ছা। এরপর আর কি আমরা আনতে পারি এটার মধ্যে, আর কি আমরা পার্থক্য করতে পারি? দেখো পরিমাণের ভিত্তিতে আমরা পার্থক্য করতে পারি, কে কত পরিমাণ আছে। দেখো আমাদের যে নিউট্রোফিল আছে সেটা হচ্ছে রক্তে 60 থেকে 70% আছে, ডাব্লিউবিসির কথা চিন্তা করি। আর আমাদের মনোসাইট সেটা হচ্ছে মাত্র 5% আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এদের কাজ কে কোথায় করে, আমি তোমাদেরকে একটু কিছুক্ষণ আগেই বললাম যে এই যে আমাদের মনোসাইট সেটা কাজ করে হচ্ছে, সরি, আমাদের যে নিউট্রোফিল সেটা কাজ করে হচ্ছে রক্তে, আর যেটা ম্যাক্রোফেজ আছে সেটা কাজ করে হচ্ছে কোথায়? টিস্যুতে। ওকে, পারবো। চলো আমরা একবার রিভিশন দিয়ে আসি। তাহলে আমরা কথা বলতেছিলাম যে ফেগোসাইট করে, ফেগোসাইট মানে যেগুলো যারা হচ্ছে ফেগোসাইটোসিস করে এরকম কে কে ছিল? নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট। তো আমরা বলছিলাম নিউট্রোফিল এবং মনোসাইট নিয়ে আমরা একটু পড়বো পার্থক্য আকারে। তো এর মধ্যে প্রথম আমরা বিষয় আকারে ভাগ করলাম, একটা হচ্ছে নিউট্রোফিল আর হচ্ছে মনোসাইট। ওকে, তাহলে প্রথম যে বিষয়টা আমরা ধরলাম সেটা হচ্ছে দানাদার যুক্তকে। তো দানাদার আমরা পাইছিলাম কাকে? নিউট্রোফিল হচ্ছে দানাদার। কেন আমরা দানাদার বললাম এটাকে বলো, কেন দানাদার বললাম? বিকজ অফ ফিল আছে, আমরা জানি যে জায়গায় ফিল আছে সেখানে কিছু একটা ধরা যায়, তার মানে হচ্ছে নিউট্রোফিল হচ্ছে দানাদার আর ম্যাক্রোফেজ হচ্ছে দানাদার নয়। আচ্ছা, নিউক্লিয়াসের ভিত্তিতে বলছিলাম, কি বলছিলাম বলো, যে নিউক্লিয়াসের ভিত্তিতে যদি আমরা বলি, যদি নিউক্লিয়াসের কথা যদি আমরা বলি তাহলে দেখো নিউক্লিয়াসের ভিত্তিতে একটা হচ্ছে 2 থেকে 5 খন্ড বিশিষ্ট, আর একটা হচ্ছে বৃক্ক আকৃতির। আচ্ছা, গ্রাসকৃত ব্যাকটেরিয়ার কথা বলছিলাম, এর মধ্যে নিউট্রোফিল হচ্ছে 3 থেকে 20টা আর ম্যাক্রোফেজ হচ্ছে 100টা। চলার ব্যাগ ছিল দুইজনেরই সেম, যেহেতু দুইজনই ডাব্লিউবিসির প্রোডাক্ট। এটা হচ্ছে 40 মাইক্রোমিটার পার মিনিট। আয়ুষ্কাল ছিল একজনের 3 থেকে 5 দিন, সরি 2 থেকে 5 দিন, আর একজনের ছিল 12 থেকে 3 দিন, তাই না? আচ্ছা, এরপরে প্রক্রিয়া ছিল একজনের তিন প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে, আরেকজন 2 প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে, তাই না? আচ্ছা, এরপরে পরিমাণের ভিত্তিতে কার পরিমাণ বেশি? নিউট্রোফিলের পরিমাণ বেশি। কোথায় কাজ করে নিউট্রোফিল? রক্তে কাজ করে। ম্যাক্রোফেজ কোথায় কাজ করে? টিস্যুতে কাজ করে। ওকে, বুঝলাম। আচ্ছা, তাহলে চলো আমরা এতক্ষণ পড়ছিলাম কি তাহলে বলো, কৈপেগি মারণ জ্বরের প্রলাপ, তাই না? এর মধ্যে আমরা ফেগি থেকে পড়তেছিলাম ফেগোসাইট। তাহলে এই যে ফেগোসাইট গুলা তাহলে কি করতেছে আসলে? ফেগোসাইট গুলা মেইনলি করতেছে হচ্ছে ফেগোসাইটোসিস, তাই না? আচ্ছা, এই যে ফেগোসাইটোসিস করে এরা তো আপনারা জানো। চলো ফেগোসাইটোসিসটা কেমনে করে সেটা একটু দেখি তাহলে।
শুরু তাইলে আমরা একটু পড়ি। আহা, কি হলো কি হলো কি হলো, কেমন কথা। চলো, ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিস। তাহলে বলো, লাস্টে যদি তুমি দেখো উসিস, তুমি বলবা এটা একটা প্রসেস। তুমি যেখানে দেখবা যে উসিস লাস্টে, যেমন হচ্ছে অসমোসিস, লাস্টে আছে উসিস, যেখানেই দেখবা তুমি উসিস, সেখানে বলবা তুমি এটা একটা প্রসেস। সাইট মানে হচ্ছে কোষ, আর ফ্যাগো মানে হচ্ছে বক্ষণ করা। তার মানে যেখানে তোমার কোনো একটা কোষ বক্ষণ করবে, এটাকে কি বলবো আমরা? ফ্যাগোসাইটোসিস বলবো। আচ্ছা, এই যে ফ্যাগোসাইটোসিস, এই ফ্যাগোসাইটোসিসের এই ফ্যাগোসাইটোসিস হওয়ার জন্য যে আমাদের ম্যাক্রোসাইট আছে, মানে যেটা ম্যাক্রোফেজ আছে, এটা সক্রিয় হয় কিভাবে? কেমোটেক্সিসের মাধ্যমে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখি যে, শুরু করি আমরা তাহলে। আমাদের যে ম্যাক্রোসাইট আছে বা ম্যাক্রোফেজ আছে, তো সক্রিয় হয় হচ্ছে কেমোটেক্সিসের মাধ্যমে। ওকে, তার মানে যে আমাদের যে জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে, ডাব্লিউবিসি তো অবশ্যই জীবাণুর কাছে চলে আসবে, তাই না? ডাব্লিউবিসি তো অবশ্যই জীবাণুর কাছে চলে আসবে। আচ্ছা, ডাব্লিউবিসি জীবাণুর কাছে চলে আসলো। আচ্ছা, তাহলে জীবাণুর সাথে এসে কি হবে? অ্যাড হবে, তাই না? আচ্ছা, অ্যাড হয়ে এরা মেইনলি তৈরি করবে হচ্ছে তোমার কি তৈরি করবে বলো? এরা তৈরি করবে হচ্ছে ফ্যাগোজোম। কি তৈরি করবে? ফ্যাগোজোম। জোম মানে হচ্ছে বডি। জোম মানে হচ্ছে কি বলতো? জোম মানে হচ্ছে বডি। জোম মানে হচ্ছে বডি, ঠিক আছে? আচ্ছা, এই যে ডাব্লিউবিসির সাথে জীবাণুর সাথে যে ডাব্লিউবিসি যুক্ত হইলো, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটা হচ্ছে কেমোট্যাক্সিস। কি বলো? এটা হচ্ছে কেমোট্যাক্সিস। আচ্ছা, এই যে ফ্যাগোজোম, এই ফ্যাগোজোমের সাথে এসে যুক্ত হয় আমাদের লাইসোজোম। কে যুক্ত হয় বলো? এর সাথে যুক্ত হয় হচ্ছে লাইসোজোম। এর সাথে যুক্ত হয় লাইসোজোম। আচ্ছা বলো, লাইসোজোমের ভিতর কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তাই না? হাইড্রোলাইটিক এনজাইম। কারণ আমরা জানি লাইসোজোমকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমের ভান্ডার। আচ্ছা, এরপরে তাইলে হচ্ছে ফ্যাগোজোমের সাথে যখন লাইসোজোম যুক্ত হবে, তাহলে কি গঠন করবে? ফ্যাগোলাইসোজোম। 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 এই যে ফ্যাগোলাইসোজোম, এখন দেখো এখানে কি আছে? হাইড্রোলাইটিক এনজাইম আছে। আগে তোমাকে যদি জিজ্ঞেস করে ফ্যাগোলাইসোজোম আসলে কি জিনিস, ফ্যাগোলাইসোজোম হচ্ছে একটা পরিপাক তলিকা। কি? এটা একটা পরিপাক তলিকা। তা এই ফ্যাগোলাইসোজোম যখনই সৃষ্টি হয়ে যাবে, এই 10 থেকে 30 মিনিট পরে, কত? 10 থেকে 30 মিনিট পরে আমাদের ব্যাকটেরিয়া মৃত্যু ঘটবে। সবগুলা ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে। এই যে সবগুলা ব্যাকটেরিয়ার কি ঘটলো? মৃত্যু ঘটলো, তাই না? সবগুলা ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটলো। আচ্ছা, সবগুলা ব্যাকটেরিয়া মৃত্যু। এই যে একটা ব্যাকটেরিয়া বক্ষণ করতে কতক্ষণ প্রয়োজন ছিল? এটাও আসতে পারে। তাহলে হচ্ছে একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া বক্ষণ করতে একটা ব্যাকটেরিয়াকে বক্ষণ করতে ওর টোটাল টাইম লাগে হচ্ছে 0.01 সেকেন্ড। কত? 0.01 সেকেন্ড। তাহলে হচ্ছে তোমার দুইটা কথা। একটা হচ্ছে সবগুলো ব্যাকটেরিয়াকে বক্ষণ করতে ফেগোসাইটোসিসের সময় লাগে 10 থেকে 30 মিনিট, আর একটা ব্যাকটেরিয়াকে বক্ষণ করতে 0.01 সেকেন্ড। চলো ফেগোসাইটোসিস কিভাবে বলি। যে আমাদের এই যে ডাব্লিউবিসিতে আমাদের কি থাকে বলো? ডাব্লিউবিসিতে আমাদের কি থাকে? যে ম্যাক্রোসাইটগুলা, এগুলো হচ্ছে কি হবে? কেমোটেক্সিসের মাধ্যমে সক্রিয় হবে। আচ্ছা, কেমোটেক্সিসের মাধ্যমে সক্রিয় হয়ে জীবাণুর সাথে যুক্ত হয়ে তাহলে কি গঠন করবে? ফার্স্টে ফ্যাগোজোম গঠন করবে। আর ফ্যাগোজোম লাইসোজোমের সাথে যুক্ত হয়ে ফ্যাগোলাইসোজোম গঠন করবে। কি গঠন করবে? ফ্যাগোলাইসোজোম গঠন করবে। আর ফ্যাগোলাইসোজোম একটা কি বলো? পরিপাক তলিকা। আচ্ছা, এই পরিপাক তলিকা 10 থেকে 30 মিনিটের মধ্যে ব্যাকটেরিয়াকে মৃত্যু ঘটাবে। আর একটা ব্যাকটেরিয়াকে বক্ষণ করতে টোটাল সময় লাগবে হচ্ছে 0.01 সেকেন্ড। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখন ফ্যাগোসাইট নিয়ে পড়া শেষ। চলো আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আরেকবার দেখিয়ে আসি। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা বলছিলাম যে একটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, আরেকটা ছিল তোমাদের ফ্যাগোসাইট, সরি ইন্টারফেরন, এরপর ফ্যাগোসাইট, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে মারণ কোষ বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। আচ্ছা, এই যে ন্যাচারাল কিলার সেল, এটা একটু পড়তে হবে। এরপরে ন্যাচারাল কিলার সেলের পর হচ্ছে জ্বর, এরপর হচ্ছে প্রদাহ।
তাই না? আচ্ছা, এই তিনটা নিয়ে এবার আমরা পড়া শুরু করি। চলো চলো চলো, এখন হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল, তাহলে বলছিলাম ন্যাচারাল কিলার সেল মানে হচ্ছে মারণ কোষ, তাই না? ন্যাচারাল কিলার সেল বা মারণ কোষ। আচ্ছা, এই যে এনকে সেল, এটা মেইনলি কি করে? এটা মেইনলি হচ্ছে তোমার টিউমার এবং ভাইরাসকে ধ্বংস করে থাকে। টিউমার ও ভাইরাসকে ধ্বংস করে, টিউমার এবং ভাইরাসকে কি করে? ধ্বংস করে। আচ্ছা, এটা কিছু রাসায়নিক পদার্থকরণ করে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম তাই না? রাসায়নিক পদার্থকরণ করে, রাসায়নিক পদার্থকরণ করে। কোথায় বলছিলাম? ওই যে কোষের ভূমিকার ক্ষেত্রে বলছিলাম রাসায়নিক পদার্থ, সেগুলো কি কি ছিল আগেই বলছিলাম যে সি জি পি এ দিয়ে মনে রাখতাম এটা। একটা হচ্ছে সাইটোটক্সিন, সাইটোটক্সিন, গ্রানাইজাম, এরপর হচ্ছে ফারফোরিন, এ দিয়ে কিছু একটা, কিছুই বলি নাই তাই না? আচ্ছা, এটাই হচ্ছে মারণ কোষের কাজ, বুঝলাম এতটুকু? ওকে, তাহলে হচ্ছে এরপরে আমাদের কি ছিল? মারণ জ্বরের প্রলাপ, তাই না? এরপরে ছিল জ্বর নিয়ে কথাবার্তা। চলো একটু জ্বর নিয়ে বলা যায়। আচ্ছা, তাহলে জ্বর কিভাবে আসলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হয়? দেখো, জ্বর হচ্ছে কি, মানে আমাদেরকে জ্বর হচ্ছে একটা ইন্ডিকেশন দেয় যে তোমার শরীরের ভিতরে একটা অস্বাভাবিক কিছু চলতেছে, কিংবা একটা ফরেন বডি তোমার শরীরে প্রবেশ করছে, তোমাকে, তোমার শরীরকে এখন কাজ করতে হবে, এটা আমাকে ইন্ডিকেশন দিচ্ছে কে? জ্বর। এই জন্য জ্বরকে আমরা প্রতিরক্ষা স্তর হিসেবে চিন্তা করতেছি, বোঝা গেছে? আচ্ছা, যদি জ্বর না হইতো আমি তো বুঝতাম না যে আমার শরীরের ভিতর অস্বাভাবিক কিছু চলতেছে, কিংবা কোনো একটা আমার ফরেন বডি কিংবা জীবাণু আমার দেহে প্রবেশ করছে, এটা তো আমরা বুঝতাম না। তাহলে হচ্ছে জ্বর এটাকে আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে, এই জন্য আমি একে বলতেছি এটা আমার একটা প্রতিরক্ষা স্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি জ্বরের স্বাভাবিক তাপমাত্রা কত, মানে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক টেম্পারেচার কত বলো? আমাদের স্বাভাবিক টেম্পারেচার আমরা তো পড়ছিলাম তাই না? একটা হচ্ছে 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমরা ফারেনহাইটে বলি তাহলে হচ্ছে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, কিংবা আমরা যদি একদম ফিক্সড করে বলি তাহলে কত হয়? 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? আচ্ছা, এরপরে দেখো, আমাদের দেহকোষে যখন, আমাদের দেহকোষে যখন আমাদের দেহকোষে যখন জীবাণু আক্রমণ করে, কি বললাম? আমাদের দেহকোষে যখন জীবাণু আক্রমণ করবে, এই যে জীবাণু যখন দেহকোষে আক্রমণ করলো, তখন দেহকোষ থেকে তৈরি হয় হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে ফাইব্রোজেন। কি কি বলো? প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে ফাইব্রোজেন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে ফাইব্রোজেন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে ফাইব্রোজেন। আচ্ছা, এই যে ফাইব্রোজেন, এই ফাইব্রোজেন, ফাইব্রোজেন হচ্ছে এটার আরেক নাম হচ্ছে পলিপেপটাইড, পলিপেপটাইড। এই ফাইব্রোজেন হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে ফেলে। কার? হাইপোথ্যালামাস, এসটি, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের মধ্যে কি করে? বিপাকীয় পরিবর্তন ঘটে, বিপাকীয় চেঞ্জ করে কে? আমাদের ফাইব্রোজেন। যখন এর মধ্যে বিপাকীয় পরিবর্তন ঘটে যায়, তখন এর মধ্যে টেম্পারেচার বেড়ে যায়, তার মানে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বাড়িয়ে দেয়। তার মানে ফাইব্রোজেনই আমাদের তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে এই যে আমাদের উপকারী, হ্যাঁ, একটা জ্বর নিয়ে আসতেছে, কতটুকু পর্যন্ত থাকলে এটা আমার জন্য উপকারী জ্বর হবে, মানে কতটুকু পর্যন্ত থাকলে এটা আমার দেহে কোনো ক্ষতি করবে না, তেমন একটা জাস্ট সতর্কবাণী করবে, এটাকে বলবো আমরা উপকারী জ্বর। এই উপকারী জ্বর হচ্ছে কতটুকু? 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, খুব ইম্পর্টেন্ট। 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের উপকারী জ্বর। বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের জ্বর নিয়ে পড়া শেষ। আমাদের ছিল কি? মারণ জ্বরের প্রলাপ। চলো আমরা একটু প্রলাপ নিয়ে পড়ি। তাহলে প্রলাপ জিনিসটা প্রদাহকে ইন্ডিকেট করে বলছিলাম তাই না? আচ্ছা, প্রদাহ তার মানে আমাদের কোনো প্রদাহ নিয়ে পড়তে হবে। প্রদাহ, প্রদাহ কি জিনিস আসলে? ইনফ্লামেশন, তাই না? আচ্ছা, ইনফেকশন আর ইনফ্লামেশন কিন্তু আলাদা একটা ব্যাপার। কেন? প্রদাহের কিছু ক্রাইটেরিয়া থাকবে। কিরকম ক্রাইটেরিয়া? চলো কিরকম ক্রাইটেরিয়া বলি। প্রদাহ হওয়ার আগে প্রথম সিমটম হচ্ছে ওই জায়গায় লাল হতে হবে। কি হতে হবে? প্রথমে লাল হবে, এরপরে লাল হয়ে কি হবে? গরম হবে। তুমি মনে করো কাউকে একটা তাফরাইলা, হ্যাঁ,
তাহলে ফার্স্টের দিকে তার কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। আবার ওই জায়গায় একটু হাত দিয়ে দেখবা গরম হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখবা যে ফুলে গেছে। হুম, এই যে লাল হলো, গরম হলো, এরপরে ফুলে গেল, এরপরেই কিন্তু হয় হচ্ছে ফদাও। এরপরে কি হয়, ফদাও। এই যে ফুলে যায়, এটা মেনলি কেন হয়, এটা মেনলি কেন ফুলে যায়, যে হিস্টামিন, বোঝা গেছে? ওকে, তাহলে এতটুকু যদি জাস্ট তুমি জানো, তাহলে আমাদের প্রদাহ থেকেও ফড়া শেষ। তার মানে আমাদের এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা, চলো তাহলে আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তরে যাই। তৃতীয় প্রতিরক্ষা স্তর, তাই না? তৃতীয় প্রতিরক্ষা স্তর, একটা জিনিস দেখো, তোমাকে নিচের কোনটি প্রতিরক্ষা স্তরের উদাহরণ বলে বলতে পারে, তখন কিন্তু তুমি দ্বিতীয় আর তৃতীয় যদি জানো, তাহলে হচ্ছে প্রথমগুলো ইজিলি বলতে পারবা, কিংবা প্রথম আর দ্বিতীয় যদি পারো, তাহলে তৃতীয়গুলো ইজিলি বলতে পারবা, তাই না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে? তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে হচ্ছে আমাদের এতক্ষণ যেগুলোর কথা বলছিলাম, যে টি সেল, এরপর হচ্ছে আমাদের বি সেল, এরপর হচ্ছে আমাদের এনকে সেল, টি সেল, বি সেল এবং হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ন্যাচারাল কিলার সেল এটা কিন্তু তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরীয় আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরীয় আছে। এখন কেন এটা আছে বলো তো? আমি তোমাদেরকে বলছিলাম যে তৃতীয় প্রতিরক্ষা স্তরে কিছু কোষীয় ব্যাপার আছে আর কিছু অ্যান্টিবডি নির্ভর আছে। এই যে কোষীয় প্লাস কেমিক্যাল বলছিলাম, ওই জায়গায় কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে কি, নন স্পেসিফিক। এরপরে বলছিলাম যে এরপরে যেটা অ্যান্টিবডি নির্ভর বলছিলাম সেটা হচ্ছে স্পেসিফিক বা অর্জিত বলছিলাম না, এই জন্য আবার এখানে আসছে, ঠিক আছে? যাই হোক, এখন দেখো টি সেল নিয়ে অলরেডি আমাদের পড়া শেষ, বি সেল নিয়ে অলরেডি আমাদের পড়া শেষ, আগেই পড়াইছি। এখন দেখো কিভাবে পড়া শেষ, দেখো তাহলে দেখো এই যে টি সেল, চলো আমরা পড়া শুরু করি। এই যে আমাদের টি সেল, টি সেলের তাহলে হচ্ছে শ্রেণী বিভাগ পড়ছিলাম কয়টা, 4টা। কি কি পড়ছিলাম বলো? একটা হচ্ছে হেল্পার টি সেল, একটা হচ্ছে হেল্পার টি সেল, আরটা ছিল কিলার টি সেল। কিলার টি সেলের নাম কি ছিল? সাইটোটক্সিন, সাইটোটক্সিক টি সেল ছিল। আর ছিল সাপ্রেসর, কি ছিল? সাপ্রেসর, যেটা সাপ্রেস করে রাখতো, মানে রেগুলেট করে রাখতো, দমিয়ে রাখতো, মেন কথা হচ্ছে। এরপর আরেকটা ছিল মেমোরি সেল কি করতো? জমা রাখতো, তাই না? আচ্ছা, হেল্পার টি সেল কয় প্রকার বলছিলাম? 2 প্রকার বলছিলাম, হেল্পার টি1 এবং হচ্ছে হেল্পার টি2। আচ্ছা, এই হেল্পার সেল মেইনলি কি করে? হেল্পার সেল মেইনলি হচ্ছে অ্যান্টিজেন ধ্বংসকারী প্রোটিন, মানে অ্যান্টিজেন যেটা হচ্ছে ফরেন বডি আছে, অ্যান্টিজেনকে ধ্বংসকারী প্রোটিন নিঃসরণ করতো, তাই না? অ্যান্টিজেন ধ্বংসকারী প্রোটিন করণ, অ্যান্টিজেন ধ্বংসকারী কি করতো? প্রোটিন করণ। ওকে, আর এই যে কিলার টি সেল বা সাইটোটক্সিন টি সেল, এটা কি করতো? এটা মেইনলি হচ্ছে ফারফোরিন, কি করতো? ফারফুরিনকে করণ করতো। এই ফারফুরিন হচ্ছে কি করতো? ক্যান্সার সেল এবং হচ্ছে টিউমার সেলকে ধ্বংস করতো। ক্যান্সার সেল, এরপর হচ্ছে আমাদের টিউমার সেল, এরপর হচ্ছে আমাদের ভাইরাস, এগুলাকে কি করে ফেলতো? ধ্বংস করে ফেলতো, তাই না? আচ্ছা, এরপর আমাদের সাপ্রেসর টি সেল কি করতো? এটা হচ্ছে রেগুলেটরি কোষ, মানে উপকারী কোষ যাতে না মরে, উপকারী কোষকে বাঁচিয়ে রাখতো, উপকারী কোষ বাঁচিয়ে রাখতো, তাই না? উপকারী কোষকে বাঁচিয়ে রাখে, এই জন্য এটাকে বলা হয় কি? রেগুলেটরি স্কেল, তাই না? আচ্ছা, আর মেমোরি সেল কি করতো? স্মৃতি জমা রাখতো, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা আগে পড়ছি, সমস্যা নেই। এই যে দেখো, একটা জিনিস বলার জন্য জাস্ট এটা পড়াইলাম, এই যে টি সেল সবকিছু কিন্তু কোষ নির্ভর সারা, দেখো কোষের ভিত্তিতে, যে কোষের ভিত্তিতে, তাহলে আমরা এটা বলবো কোষ নির্ভর সাড়া প্রদান করে কে? কোষ নির্ভর সাড়া প্রদান করে কে? কোষ নির্ভর সাড়া প্রদান করে কে? এদিকে দেখো, সবগুলা কিন্তু কোষের ভিত্তিতে মানে সংগঠিত হচ্ছে, সবগুলা কোষই নিয়ন্ত্রণ করতে, যে হেল্পার টি সেল, তারপর হচ্ছে সাইটোটক্সিন টি সেল, সবগুলা এগুলা কিন্তু কোষ ভিত্তিক সাড়া, ঠিক আছে? আচ্ছা, চলো এখন বি সেল নিয়ে কথা বলা যাক। বি সেল, চলো বি সেল পরবর্তীতে এটা আকার চেঞ্জ করে কি হয়ে যায় বলো? প্লাজমা সেল পর্যন্ত হয়, তাই না? প্লাজমা সেল, এই যে প্লাজমা সেল আমার কি সৃষ্টি করে?
অ্যান্টিবডি সৃষ্টি করে, অ্যান্টিবডির আকার কি রকম বলছিলাম, ওয়াই আকৃতি, অ্যান্টিবডির আকার ওয়াই আকৃতি, তাই না? আচ্ছা, এই যে অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিবডি কেন তৈরি হচ্ছে বলো? অ্যান্টিবডি কেন তৈরি হচ্ছে? অ্যান্টিজেন আমার এখানে আসছে বলে, অ্যান্টিজেনকে লক্ষ্য করেই তো অ্যান্টিবডি তৈরি করতেছে, তাই না? তার মানে অ্যান্টিজেন আসলে কেবল অ্যান্টিবডি তৈরি হবে। এই জন্য বি সেল হতে মেইনলি অ্যান্টিজেন নির্ভর সাড়া প্রদান করে, অ্যান্টিজেন নির্ভর সাড়া প্রদান করে, সাড়া প্রদান করে। তার মানে তোমাকে যদি বলে অ্যান্টিজেন নির্ভর সাড়া প্রদান করে কে, তোমার মাথায় আসা উচিত যে বি সেল। কেন? বি সেলই তো হচ্ছে তোমার কি গঠন করে, এই যে অ্যান্টিজেন গঠন করতেছে। অ্যান্টিজেন কেন গঠন করতেছে? এই যে অ্যান্টিবডি কেন গঠন করতেছে? এই যে অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য। আর কোষ নির্ভর সাড়া দেয় কে? আমাদের টি সেল। ওকে, আর ন্যাচারাল কিলার সেল নিয়ে তো বলার কিছু নাই, অলরেডি বলে ফেলছি, তাও বলি যে ন্যাচারাল কিলার সেল কি করবে? ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করবে, ক্যান্সার কোষকে ধ্বংস করবে, তাই না? তাহলে ক্যান্সার সেল, ভাইরাস সেল এগুলা কি করবে? ধ্বংস করে ফেলবে। বোঝা গেছে? তাহলে এতটুকু যদি তুমি বুঝো, তাহলে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর সবটাই পুরাপুরি এর মধ্যে শেষ হয়ে গেছে। ঠিক আছে? ওকে, এখন আমাদের যেতে হবে সেই প্রতিরক্ষা আসলে প্রকারভেদের মধ্যে। প্রতিরক্ষার প্রকারভেদ কয় প্রকার, এইদিকে আমাকে এখন মুভ করতে হবে। ঠিক আছে, চলো আমাদের তাহলে হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর শেষ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শেষ, তৃতীয় প্রতিরক্ষা স্তর শেষ। আচ্ছা, এখন আমাকে যাইতে হবে হচ্ছে প্রতিরক্ষা কত প্রকার, প্রতিরক্ষার কত প্রকার, প্রতিরক্ষা কি রে, তো খেলাধুলা করে কেন? প্রতিরক্ষা কত প্রকার, দেখো প্রতিরক্ষা। আচ্ছা, এখন এই যে প্রতিরক্ষা, এটা আমরা মেইনলি প্রতিরক্ষা হচ্ছে দুই প্রকার, সহজাতের ভিত্তিতে এবং অর্জিত ভিত্তিতে। কি কি আছে? সহজাত প্রতিরক্ষা এবং হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আচ্ছা, এই দুইটা ব্যাপার আগে বুঝো। অর্জিত কি জিনিস? হ্যাঁ, অর্জিত কি জিনিস, কিংবা হচ্ছে তোমার সহজাত কি জিনিস? সহ মানে হচ্ছে সঙ্গে, সহ মানে হচ্ছে সঙ্গে, জাত মানে হচ্ছে জন্মের সাথে। তার মানে জন্মের সাথে সাথে আমরা এক ধরনের প্রতিরক্ষা মায়ের গর্ভ থেকেই নিয়ে আসি, মায়ের পেট থেকেই নিয়ে আসি আমরা, এটাকে বলবো আমরা সহজাত প্রতিরক্ষা। এই ব্যবস্থাটা আমরা মায়ের পেট থেকে নিয়ে আসতেছি। এই জন্য বাচ্চা যখন ছোটবেলা হয় তখনই কিন্তু এই জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করে, ঠিক, তাই না? এটা এটা কেন করতে পারে? কারণ এই যে সহজাত প্রতিরক্ষা তার মধ্যে আছে। আর অর্জিতটা কি জিনিস? অর্জিতটা হচ্ছে আমার একটা বেবি, হ্যাঁ, এটা একটা বাচ্চা, এটা যখন বড় হবে এটা অনেকগুলা হচ্ছে তোমার রোগের মধ্য দিয়ে যাবে, অনেকগুলা জীবাণু এর শরীরে আক্রমণ করবে, তাই না? এ একসময় বুঝে যাবে কি কি জীবাণু ওর শরীরে আক্রমণ করতেছে। এই যে জীবাণুগুলো আক্রমণ করে, এর বিরুদ্ধে তার কি তৈরি করা থাকে? অ্যান্টিবডি তৈরি করা থাকে। যখন অ্যান্টিবডি তৈরি করা থাকে এবং এই মেমোরি সেল, যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে মেমোরি সেল কি করে এই স্মৃতিগুলো জমা রাখে, যখন এই নতুন সেম জীবাণু যখন আবার আসে পরবর্তীতে, তখন সে অ্যান্টিবডি তো আগে থেকে রেডি করা অ্যান্টিবডিকে দিয়ে দেয় ফাইট করার জন্য। ঠিক আছে, তখন কি করতে পারে? ইজিলি মেরে ফেলতে পারে জীবাণুকে। ঠিক আছে, তাহলে চলো এদের সহজাত যে প্রতিরক্ষা আছে, এই সহজাত প্রতিরক্ষা কি কি হতে পারে? এই সহজাত প্রতিরক্ষা ব্যক্তিগত হতে পারে, ব্যক্তিগত হতে পারে মানে কোনো একটা ছোট বাচ্চার মধ্যে চলে আসছে ব্যক্তিগতভাবে, কিংবা এটা একটা গোষ্ঠীগত হতে পারে, যে ওদের গোষ্ঠীতে আছে, যে এই রোগটা ওদের গোষ্ঠীতে কারো হয় নাই, তার মানে এরপর ওর কাছেও হবে না, এইভাবেও হতে পারে। কিংবা প্রজাতি ভেদেও আসতে পারে, প্রজাতি ভেদেও প্রতিরক্ষাটা চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এটা মেইন কনসার্ন না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে অর্জিত প্রতিরক্ষা নিয়ে। ঠিক আছে, চলো আমরা একটু একটু পড়ি অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা, এই অর্জিত প্রতিরক্ষা, মেইনলি হচ্ছে দুই প্রকার। অর্জিত প্রতিরক্ষা দুই ধরনের, দুইভাবে আমরা অর্জন করে থাকি। এক এক নম্বর হচ্ছে এটা সক্রিয়ভাবে অর্জন হয়, কিংবা হচ্ছে এটা নিষ্ক্রিয়ভাবে অর্জন হতে পারে। নিষ্ক্রিয়ভাবেও এই প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা ডেভেলপ করতে পারে। তাহলে কিভাবে করে সেটা একটু দেখি। সক্রিয় মানে কি? সক্রিয় মানে হচ্ছে কোনো একটা কাজ করতে হবে। তার মানে দেখো, এটা যদি আমার একটা বডি হয়,
এটা যদি একটা বডি হয়, এই বডির মধ্যে যদি মনে করো যে জীবাণু, কি বললাম, এই বডির মধ্যে মনে করলাম জীবাণু এন্টার করলো। এই এখন বডির মধ্যে যখন জীবাণু আসলো, বডি কি করবে? বডি হচ্ছে কাজ করবে। কাজ করে কি গঠন করবে? অ্যান্টিবডি তৈরি করবে। তাকে ধ্বংস করার জন্য কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এই যে বডিকে কাজ করতে হয়েছে, কি বললাম, বডিকে কাজ করতে হয়েছে, এই জন্য এটাকে বলবো সক্রিয় অর্জিত প্রতিরক্ষা। বুঝা গেছে? যখন বডি কাজ করবে, এটাকে বলবো সক্রিয়। ঠিক আছে? নিষ্ক্রিয় কি জিনিস? মনে করলাম এটা আমার বডি। আমার বডিতে আমি নিজে অ্যান্টিবডি নিয়ে নিলাম। অ্যান্টিবডি অ্যান্টিবডি কেমন? ব্যাপারটা কেমন? মনে করলাম যে আমাদের যে কি বলে অ্যান্টিভেনাম, হ্যাঁ, কিংবা হচ্ছে অ্যান্টি রেবিস, যে কুকুরের ভ্যাকসিন, কিংবা হচ্ছে এই তোমার অ্যান্টিভেনাম সাপের যে ভ্যাকসিনগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা সাপের বিষকে বলা হয় ভ্যানাম। তার এটার বিরুদ্ধে যেটা আমরা ভ্যাকসিন নিব এটাকে বলবো অ্যান্টিভেনাম। এই যে অ্যান্টিভেনামটা নিচ্ছি, এটা কিন্তু আমরা অ্যান্টিবডি নিচ্ছি, তাই না? এই যে অ্যান্টিবডি, এটা কি শরীরের কি কোনো কাজ করতে হবে? না, কাজ করতে হচ্ছে না, কারণ আমি নিচ্ছি অ্যান্টিবডি, তাই না? এটাও গিয়ে ওই যে জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। তখন তখন কি করতে হয় না, বডিকে কিন্তু কাজ করতে হচ্ছে না। বডিকে কিন্তু এখানে কি করতে হচ্ছে না, বডিকে এখানে কাজ করা লাগতেছে না, বডিকে কি করতে হচ্ছে না, কাজ করা লাগতেছে না। ফলে এখানে তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে নিষ্ক্রিয়। বডিকে কাজ করতে না হলে সেটা হচ্ছে নিষ্ক্রিয়, আর বডিকে যদি কাজ করতে হয় সেটা হচ্ছে সক্রিয়। চলো আমরা এগুলো একটু উদাহরণ দিয়ে পড়ি, ঠিক আছে? আচ্ছা, সক্রিয় ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক হতে পারে, একটা হচ্ছে কৃত্রিম হতে পারে। কৃত্রিম সক্রিয় আর প্রাকৃতিক সক্রিয়। দেখি প্রাকৃতিক সক্রিয় কিরকম। মনে করো তুমি হসপিটালের মধ্যে ওয়ার্ডে ডিউটি করতেছো, ঠিক আছে? আচ্ছা, হসপিটালে তো অনেক জীবাণু থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন কোন একটা জীবাণু মনে করো তোমার শরীরে আক্রমণ করছে, কোন একটা জীবাণু শরীরে আক্রমণ করলো, জীবাণু সংক্রমণ। সংক্রমণ কোথায়? মনে করলাম হসপিটালে। এই তো হসপিটালে তোমার শরীরে জীবাণু আক্রমণ করলো, এটা তোমার বডি কি করবে? অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। অ্যান্টিবডি তৈরি করলে, বডি যখন অ্যান্টিবডি তৈরি করছে সেটাকে আমরা কি বলি? সক্রিয়। এই দেশে এটার মাধ্যমে কি তৈরি? এটা হচ্ছে অর্জিত, তাই না? এটাই হচ্ছে তো অর্জিত, কারণ পরবর্তী যখন আবার সেম জীবাণু আসবে, আমার শরীর কাজ করে জীবাণুকে ধ্বংস করে ফেলতে পারবে, তাই না? আচ্ছা, আর দেখো এটাও মানে শরীর এটা অর্জন করছে নিজ থেকে, তাই না? অ্যান্টিবডিটা তৈরি করতে শরীর নিজ অর্জন করছে। ওকে, এরপর কৃত্রিমটা কেমন? কৃত্রিমটা হচ্ছে, এটা হচ্ছে মনে করো যে ভ্যাকসিন, আমরা কি দিলাম? মনে করো ভ্যাকসিন দিলাম। এই যে ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন যখন দিব, ভ্যাকসিন হচ্ছে একটা জীবাণু। ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন তৈরি করা হচ্ছে এক ধরনের জীবাণু। ভ্যাকসিন হচ্ছে এক ধরনের জীবাণু বলতে গেলে এক প্রকার। এই জীবাণুটা যখন আমরা দিব, বডি তখন কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এতে বডি অ্যান্টিবডি তৈরি করলো। আমরা ভ্যাকসিন কিন্তু প্রাকৃতিক কিছু না, এটা কৃত্রিম ভাবে আমরা তৈরি করছি এই জীবাণুটা, তাই না? এই জীবাণুটা যখন আমরা দিচ্ছি, তখন হচ্ছে আমাদের শরীর